আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১৭ অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায়ের অঙ্ক নং সৃজনশীল প্রশ্ন ৫। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ৩৪৪। দেখো, সৃজনশীল প্রশ্ন ৫-এ দেওয়া আছে কোন শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তো এখানে একটা সারণী দেওয়া আছে ৬০ জন শিক্ষার্থীর ওজনের। তো এখান থেকে আমাদেরকে ক, খ এবং গ তিনটি অঙ্ক সমাধান করতে হবে। তো ক নং প্রশ্নে বলছে উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করো। তো শুরুতে আমরা ক নং অঙ্কটি সমাধান করব। উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। তো চলো শুরুতে আমরা ক নং অঙ্কটি সমাধান করি। ক নং অঙ্কটি সমাধান করার জন্য এটা হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। তো এই সারণীটা আমরা কিভাবে লিখেছি দেখো, প্রশ্নে যেভাবে দেওয়া আছে এই সারণীটি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে পাশাপাশি, গণসংখ্যা দেওয়া আছে পাশাপাশি। তো আমরা এটা পাশাপাশি না লিখে লাইন বাই লাইন নিচে নিচে লিখেছি। শ্রেণীব্যাপ্তি যা ছিল প্রশ্নে ঠিক তাই উঠাইছি, আর গণসংখ্যা যা আছে এখানে আমরা ঠিক এখানে তাই উঠাইছি। আর নতুন করে লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব। তো এখানে আমরা এই প্রথমে এ4 এখানে 4ই লিখব। এরপরে এই 4-এর সাথে এইভাবে আমরা এইভাবে 4-এর সাথে 8 যোগ করব, তাহলে এখানে হবে 12। এরপরে এই 12-র সাথে 10 যোগ করে যোগফল এখানে নামাবো। 12 আর 10 হবে 22। 22-এর সাথে আবার এই 20 যোগ করে এখানে নামাবো, তাহলে হবে 42। 42-এর সাথে 12 যোগ করলে হবে 54। তারপরে এই 54-র সাথে এভাবে যোগ করে এখানে নামাবো, 54 আর 6 যোগ করলে হবে 60। তো তুমি চাইলে বইয়ে যেভাবে প্রশ্নপত্রে যেভাবে পাশাপাশি আছে তুমি এইভাবে এখানে দাগ টেনে এখানেও ক্রমযোজিত তুমি নিচে নিচেও করতে পারো, সমস্যা নেই। তো এটা কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী হয়ে গেল। তো এখন আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করব। তো আমরা জানি মধ্যক বা মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে উপাত্তের সংখ্যাকে আগে ভাগ করতে হবে। তো এখানে মোট উপাত্তের সংখ্যা 60। উপাত্তের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 60। তো সুতরাং n/2। তো এখানে আমরা n এর মান বসাই, n এর মান হলো 60। তো 60কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে হবে 30। তো অতএব মধ্যক 30তম পদ, অতএব মধ্যক 30তম পদ 30তম পদ যার অবস্থান, এখন এই 30তম পদটা কোথায় আছে এর জন্য আমরা যাব ক্রমযোজিত গণসংখ্যার ঘরে। এই 30 এখানে কোথায় আছে, এই যে 22 এর ভিতরে কিন্তু 30 নাই। 22-এর পর যে 42, অবশ্যই এই 42-এর ভিতরে আমাদের 30 লুকায়িত আছে, কারণ 22-এর চাইতে কিন্তু 30 বড়। আবার 42-এর ভিতরে কিন্তু 30 আছে। তাহলে এই যে ক্রমযোজিত গণসংখ্যার যে 42 আছে, অর্থাৎ 30 এই সংখ্যাটি আছে 42-এর ভিতরে। তো এই 42 বরাবর আমরা এই বাম দিকে যাব, এই শ্রেণীব্যাপ্তির ঘরে যাব। আমরা শ্রেণীব্যাপ্তির ঘরে এখানে 60 থেকে 64 এই শ্রেণীতে আমাদের মধ্যক আছে, আবার মধ্যক শ্রেণীও আছে। তো অতএব মধ্যক 30তম পদ যার অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে, 64 শ্রেণীতে।
তো সুতরাং মধ্যক এই শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী ষাট থেকে 64। তো এটাই কিন্তু আমাদের ক নং প্রশ্নের উত্তর। তো আমি আবার বলে দিচ্ছি, এখানে মধ্যক বা মধ্যক শ্রেণী, আমাদেরকে অঙ্কে বেশিরভাগ সময় মধ্যক চাওয়া হয়। তো এখানে মধ্যক শ্রেণী চেয়েছে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য অথবা মধ্যক নির্ণয় করার জন্য আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এরপর এখানে মোট উপাত্তের সংখ্যা হলো 60, কারণ আমাদের ওই প্রশ্নে দেওয়াই আছে যে এখানে 60 জন শিক্ষার্থীর, তার মানে এটা হলো মোট উপাত্তের সংখ্যা। তো মোট উপাত্তের সংখ্যা n সমান হলো 60। সুতরাং n/2 সমান এই n এর মান হলো 60, একে 2 দ্বারা ভাগ করলে হবে 30। এখন এই 30 আমরা যাব হলো ক্রমযোজিত গণসংখ্যার ঘরে। এই 30 কার ভিতরে আছে? এখান থেকে শুরু করলে 4 এর ভিতরে নাই, 12 এর ভিতরে নাই, 22 এর ভিতরে নাই, এবারে 42 এর ভিতরে আমাদের 30 আছে। তো এই বরাবর এরপর আমরা বাম দিকে যাব। বাম দিকে যে আমরা শ্রেণীব্যাপ্তির ঘরে যাব। এখানে এই যে 60 থেকে 64 এই শ্রেণীতে আমাদের মধ্যক লুকায়িত আছে। অতএব মধ্যক 30তম পদ, যার অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হলো 60 থেকে 64। তো এটাই আমাদের ক নং প্রশ্নের উত্তর। তো এখন আমরা খ নং অঙ্কটি সমাধান করব। আমাদের খ নং প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা ক নং এ যে সারণীটি ব্যবহার করেছি, ঠিক একই এই সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদেরকে যেতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন জায়গাতে। এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হলো, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হলো 20। তো আমাদের প্রচুরক আছে হলো, তাহলে এই বরাবর এই 60 থেকে 64 এই শ্রেণীতে আমাদের প্রচুরক রয়েছে। তো এখানে আমরা লিখব, এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সর্বাধিক সর্বাধিক 20 বার আছে। 20 বার আছে এই 60 থেকে 64 শ্রেণীতে। প্রচুরক নির্ণয় করার জন্য আমরা সবসময় গণসংখ্যা সবচেয়ে বেশি আছে যেখানে আমরা সেখানে যাব। তো 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। তো আমরা কিন্তু প্রচুরকের সূত্র জানি, যা আমরা জানি L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে এই মানগুলো আমরা বসাবো এখানে। তো এখানে আগে আমরা মানগুলো চিহ্নিত করি। তো এখানে এল কি? এল হলো এই যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীর যে শ্রেণীব্যাপ্তির ঘরে যে নিম্ন সীমা আছে 60 থেকে 64, এখানে নিম্ন সীমা কত? 60। এটা হলো এল এর মান। তো এখানে এল সমান হলো এই যে 60 থেকে 64 এই শ্রেণীতে না, 60 থেকে 64, এটা নিম্ন সীমা হলো 60 আর উচ্চ সীমা হলো 64। তো এল এর মান হলো 60। এল সমান হলো 60। তারপর হলো F1। F1 হলো গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে? এই যে 20। তো এই 20 বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা, তার আগের শ্রেণী হলো 10। তো 20 বিয়োগ হবে তার আগের শ্রেণীর গণসংখ্যা হলো 10। তাহলে এখানে বের হলো সমান সমান
সমান হবে 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10। এরপরে F2 হবে এই যে সবচাইতে বেশি গণসংখ্যা 20, 20 বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা, এই যে 20 তার পরের শ্রেণীর গণসংখ্যা হলো 12, তো এখানে হবে বিয়োগ 12, এখানে বিয়োগ করলে হবে 8। আর একটা মান লাগবে হলো এই এইচ হলো শ্রেণী ব্যাপ্তি। তো এবং এইচ সমান শ্রেণী ব্যাপ্তি কত আছে এখানে আমাদের, শ্রেণী ব্যাপ্তি হলো এই 45 থেকে আমরা গণনা শুরু করব, তাহলে 45, 46, 46, 47, 48, 49, শ্রেণী ব্যাপ্তি হলো 5। দেখতে মনে হবে এখানে আমরা 4 করে যোগ করেছি, কিন্তু পরিসংখ্যানের ভাষায় এটা এখানে আমরা 5 করে যোগ করেছি, অর্থাৎ 45 সহ গণনা করলে হবে 49, 5 যোগ করলে 49, 45 সহ থেকে আমরা গণনা শুরু করব। তাহলে শ্রেণী ব্যাপ্তি হলো এখানে 5। তো এখন আমরা প্রচুরক সূত্রের যে মান এটা আমরা ব্যবহার করব। তো সুতরাং প্রচুরক সমান এই সূত্রর যে মানটা আছে আমরা এখানে বসাবো। তো এল এর মান হলো 60, এই যোগের যোগ, F1 এর মান হলো 10, তো এটা হবে উপরে, আর নিচে হবে এই যে F2 এর মান হবে 8, সরি এখানে যে F1 এর মান, F1 এর মান উপরে বসালাম, আবার নিচে হবে F1 এর মান হলো 10, এই প্লাসের প্লাস, আবার F2 এর মান, এই যে F2 এর মান হলো 8, তো এখানে হবে 8, তো গুণ এই গুণের গুণ, এইচ এর মান হলো 5। তো এখন আমরা 60-এর 60ই রাখবো এখানে, যোগ এখানে হচ্ছে এই 10 আর 5 গুণ করব, 10 আর 5 গুণ করলে হবে 5 10 50, আর এখানে 10 আর 8 যোগ করলে হবে 18। তো এখন আমরা এই 18কে আমরা এই 50কে আমরা 18 দ্বারা ভাগ করব, 60-এর 60ই থাকবে, যোগ 50কে 18 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 2.77, অনেকগুলো 7 বের হয়েছে, তাহলে আমরা দশমিকের পরে 2 অঙ্ক নিব। তাহলে এখানে দেখো এই যে দশমিকের পরে এই যে 2.7777 অনেকগুলো বের হয়েছে, তা আমরা এখানে নিব হলো 2 অঙ্ক দশমিকের পরে। তো এটা কীভাবে নেব, এই যে 2 দশমিক, এই যে দশমিকের পরে নিব 2 অঙ্ক, তাহলে এটা নিব আর এইটা নিব। তো 2 অঙ্ক নিলে আমরা দেখব যে 2 অঙ্কের পরেরটা এটা কি 4-এর চেয়ে বড় হয় কিনা। যদি 2 অঙ্কের পরেরটা 4-এর চেয়ে বড় হয়, তাহলে এই যে 2 নম্বর যে অঙ্ক এটার সাথে আমরা 1 যোগ করে লিখব। আমি আবার বলতেছি 4-এর চাইতে যদি বড় হয় 3 নম্বর অঙ্কটি, তো এটা 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক দশমিকের পরে। তো 3 নম্বর অঙ্কটা 4-এর চেয়ে বড় 7, এজন্য আমরা তার আগের অঙ্কের সাথে 1 যোগ করে লিখব। অর্থাৎ এখানে এই যে প্রথম দশমিকের পরে প্রথম অঙ্ক 7, আর তারপরের অঙ্ক 7 আছে, 7 না লিখে তার পরেরটা 4-এর চেয়ে বড় হওয়ার কারণে এই 7-এর পরিবর্তে আমরা এখানে 8 লিখব, অর্থাৎ 2.78, 2.78। তো এখন এটা আমরা যোগ করে দিব, তাহলে 60 আর 2 যোগ করলে হবে 62, আর দশমিকের পরে যা আছে তাই 7 8। তো এটাই কিন্তু আমাদের প্রচুরক, তো এটা আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু খ নং অঙ্কটি সমাধান হলো। তো খ নং অঙ্কটি আরেকবার দেখো, আমি বুঝাই দিচ্ছি। তো এখানে গণসংখ্যা সর্বাধিক 20 আছে, এই যে এখানে গণসংখ্যা সর্বাধিক 20 আছে এই শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে। তো আমি বলতেছি যে ক্রমযোজিতর বেলায় যাব হলো এই ক্রমযোজিতর গণসংখ্যার ঘরে যাব যখন আমরা মধ্যক বা মধ্যক শ্রেণী নির্ণয় করব। আর যখন আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করব, বা আমরা যখন প্রচুরক নির্ণয় করব তখন যাব হলো গণসংখ্যার ঘরে। তো গণসংখ্যা সবচেয়ে বেশি আসছে 20, তো এই বরাবর শ্রেণী ব্যাপ্তির ঘরে, অর্থাৎ এই 60 থেকে 64 এই শ্রেণীতেই প্রচুরক বিদ্যমান। তো আমরা জানি প্রচুরকের সূত্র কি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তো এখানে এল এর মান হবে এই যে 60 থেকে 64, এর নিম্ন সীমা হলো 60 থেকে 64, নিম্ন সীমা হলো 60, তো এল এর মান হবে নিম্ন সীমা, এল এর মান হবে 60। F1 এর মান হবে গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণী, তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা, 20 বিয়োগ 10, তাহলে হবে এখানে 10। আর F2 হবে এই গণসংখ্যা যে সবচেয়ে বেশি গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা। তা এই যে এটা হচ্ছে যে 20 বিয়োগ হবে 12, এই যে 20 বিয়োগ 12,
তাহলে এখানে 8 আর শ্রেণী ব্যাপ্তি হলো 5। সুতরাং প্রচুরক এখন এখানে আমরা শুধু মান বসাই দিচ্ছি। এখানে এই যে এল এর মান 60 যোগ F1 এর মান এই যে 10 বাই F1 এর মান 10 প্লাস আর F2 এর মান হলো 8 আর এই গুণের গুণ এইচ এর মান হলো 5। 5 দশে 50, 10 আর 8 যোগ করলে 18, 50কে 18 দ্বারা ভাগ করলে হবে 2.7। অনেকগুলো 7 আসবে, তা আমরা একটা 7 নিব আর তার পরবর্তীতে 7-এর পরিবর্তে 8 লিখব। এরপরে হলো আমরা এখানে 60 আর 2 যোগ করলে হবে 62 আর 7.8 যা আছে তাই লিখলাম। তো এটা হলো আমাদের প্রচুর বিবরণ সহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো চলো এখন আমরা গণ অঙ্কটি সমাধান করি। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের ঠিক এমন একটি সারণী লাগবে। তো সারণীতে আমাদের প্রথমে লাগবে শ্রেণী ব্যাপ্তি, পরে লাগবে হলো শ্রেণীর মধ্যমান, আর লাগবে হলো গণসংখ্যা। তো প্রশ্নে আমাদের শ্রেণী ব্যাপ্তি যা ছিল ঠিক তাই উঠাইছি, গণসংখ্যা যা ছিল এখানে কিন্তু আমরা ঠিক তাই উঠাইছি। শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল। তো নতুন করে লাগবে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান বা শ্রেণীর মধ্যবিন্দু দুটো কিন্তু একই জিনিস। তো এখন আমরা মধ্যবিন্দু বের করব। তো মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব? এই নিম্ন সীমা অর্থাৎ 45 আর উচ্চ সীমা 49 এই দুইটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এখানে হচ্ছে 45 যোগ হলো 49 যোগ করলে হবে 94 ভাগ হবে 2, তাই এখানে হবে 47। কি করেছি? এই 45 আর 49 যোগ করে 2 দ্বারা ভাগ করেছি, সবগুলো কিন্তু একইভাবে বের হবে। তো এখানে হবে 47। এখন বাকিগুলো কিন্তু আমরা এই শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি কিন্তু 5, আমরা এইচ এর মান পেয়েছিলাম শ্রেণী ব্যাপ্তি 5। তো এখন এই 5 করে যোগ করলে আমাদের মধ্যবিন্দু সব বের হয়ে আসবে। তো 47 আর 5 হবে 52, 52 আর 5 হবে 57, 57 আর 5 হবে 62, আর 62 আর 5 হবে 67, 67 আর 5 হবে 72। তো এটা কিন্তু আমাদের শ্রেণী মধ্যমান বের হলো। শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু একই কথা। তো এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র বহুভুজ অঙ্কনের জন্য এই যে শ্রেণী মধ্যমান আছে এখানে আছে 47, তো এখানে শ্রেণী ব্যাপ্তি কত করে? 5 করে। তো এই 47 থেকে আমরা 5 বিয়োগ করব, তাহলে হবে 42, অর্থাৎ তার আগের শ্রেণীর মধ্যমানটা নিব, তার পূর্বের মধ্যমানটা নিব। তো 42 থেকে আমরা 5 শ্রেণী ব্যাপ্তি যত হবে, যে অঙ্কের বেলা যেমন শ্রেণী ব্যাপ্তি থাকবে ঠিক ততই বিয়োগ করতে হবে। তো এখানে শ্রেণী ব্যাপ্তি 5 করে, তো 47 থেকে 5 বিয়োগ করলে হবে 42। তাহলে আর নিচে হবে আমরা পরবর্তীটা নিব। এখানে শ্রেণী মধ্যমান সর্বশেষ আছে 72, তো তারপরের আমরা শ্রেণীর মধ্যমান নিব। তো 72-এর সাথে আবার 5 যোগ করব, তাহলে হবে 77। তা আমি আবার বলতেছি, এটার সাথে এটা থেকে 5 বিয়োগ করব, হবে 42, আর শেষেরটার সাথে আমরা 5 যোগ করব, তাহলে হবে 77। এটা আমরা এক্স অক্ষের জন্য নিব। তো এখন আমরা বিবরণটা এভাবে লিখব, যে বিবরণটা ভালো করে দেখো, যে ছক কাগজে বহুভুজ অঙ্কন, ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণী মধ্যমানের 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এক্স অক্ষের মূল বিন্দু থেকে 42 পর্যন্ত ঘরগুলো বিদ্যমান বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার শুরুতেই তোমাদের বলে রাখি, এখানে কিন্তু এই ছক কাগজে আমি কিন্তু সমস্ত কাজ করেছি কলমের দ্বারা, যেন তোমরা বুঝতে পারো। কিন্তু তোমরা অবশ্যই এখানকার সমস্ত কাজ, অর্থাৎ এই ছক কাগজের সমস্ত কাজ তোমরা পেন্সিল দ্বারা করবে, তোমরা অবশ্যই পেন্সিল দ্বারা করবে। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমরা এইভাবে দুইটা অক্ষ নেব। এটা হলো এক্স অক্ষ, এ মাথায় তীর চিহ্ন দেব, এখানে তীর চিহ্ন দেব, এটা এক্স আর এটা হলো এক্স প্রাইম। একইভাবে আমরা আরেকটা অক্ষ নেব হলো ওয়াই অক্ষ, এটা হলো উপরে লিখবো ওয়াই আর নিচে লিখবো হলো ওয়াই প্রাইম, এখানেও তীর চিহ্ন দেব, এখানেও তীর চিহ্ন দেব।
আর এখান থেকে এই প্রথম 5টা ঘর আমরা এ ছেদ চিহ্ন দেব। তুমি চাইলে এই যে ভাঙ্গা চিহ্ন তুমি ব্যবহার করতে পারো, অথবা তুমি এই ছেদ চিহ্ন ব্যবহার করতে পারো। তবে এই প্রথম 5 ঘর আমরা ছেদ চিহ্ন দেবো। এই ছোট ছোট যে 5টি করে ঘর আছে এখানে আমরা ছেদ চিহ্ন দেবো, অর্থাৎ এ পর্যন্ত। এখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো এই জন্য আমরা কি করেছি, এই যে দেখো শ্রেণীর যে মধ্যমান আছে এখানে ছিল 42। তো এখান থেকে যেহেতু শ্রেণী ব্যাপ্তি 5, তো এখান থেকে আমরা 5 বিয়োগ করেছি, তাহলে হচ্ছে 42। তো আমরা এখানে কিন্তু 42 থেকে শুরু করব। এই যে শ্রেণী মধ্যমান, এই শ্রেণী মধ্যমানরা আমরা 42 থেকে শুরু করেছি। আর এখানে শ্রেণী মধ্যমান সর্বশেষ ছিল হলো 72। তো এটার সাথে আবার 5 যোগ করেছি। প্রথমটা থেকে 5 বিয়োগ করব আর শেষেরটার সাথে 5 যোগ করব, তাহলে হবে 77। তা আমরা এই 77 পর্যন্তই লিখেছি। তো 42 থেকে 77 পর্যন্ত এইভাবে প্রত্যেক 5 ঘর পর পর আমরা লিখেছি। আর গণসংখ্যা আছে আমাদের, সর্বোচ্চ গণসংখ্যা হলো 20। দেখো এই যে গণসংখ্যা সবচেয়ে বেশি হলো 20। তো আমরা এই গণসংখ্যাটা লিখব হলো ওয়াই অক্ষে। এই যে গণসংখ্যা ওয়াই অক্ষে। তো এখানে এই পর্যন্ত প্রত্যেক ঘর ছোট ছোট ঘরের মান আমরা 1 করে ধরেছি। ছোট্ট একটি ঘরের মান আমরা 1 করে ধরেছি। তো এখানে আছে 5টি ঘর, তো এখানে 5, এখানে আরও 5টি ঘর 10, 15, 20। তো তুমি চাইলে এখানে আরও 1 ঘর বাড়িয়ে লিখতে পারো, অথবা যা আছে তুমি তাই লিখতে পারো। তো এখানেও তোমার যদি 1 ঘর বেশি লেখো তাও কিন্তু কোনো সমস্যা নেই। প্রথমে এখানে শ্রেণীর মধ্যমান আছে 47। তো এখানে গণসংখ্যা আছে 4। তা আমরা এই যাব হলো এই 47 বরাবর, এখানে গণসংখ্যার দিকে এই 4, তো এটা হলো 5। তো এখান থেকে আরও ছোট্ট একটি ঘর বাদ দিব, এখানে আমরা পয়েন্ট দিব বা বিন্দু দিব। তো এটা হলো 4। এরপরে হলো 52, এখানে গণসংখ্যা হলো 8। তো 52, এই যে 52 গণসংখ্যা হবে 8। তো এটা হলো যে 5 বরাবর, এটা হলো 5। তো এটা না 5, 6, 7, 8। তো এটা হবে 8। তো এখানে আমরা বিন্দু দিব। তারপরে আছে হলো 10, এই যে 57 বরাবর হলো 10। তাহলে এই যে 52, 57 বরাবর হবে 10। তো এটা হবে এই পর্যন্ত 10, এখান থেকে এই বরাবর গেলে 57, এই যে 5, 5, 10। এরপরে হলো 62 বরাবর হবে 20। এই যে 62 বরাবর হবে 20। তো 5, 10, 15, এটা হলো 20। তারপরে হবে 67 বরাবর হবে 12। এই যে 67 বরাবর হবে, এটা 5, 10, আর ছোট্ট দুইটা ঘর নেব, 1, 2। এটা হলো 12। তারপরে হবে এখানে আছে 72, 72 বরাবর হবে 6। তো 72 বরাবর হবে 6। তো এই যে এটা হলো 5, আরও একটা ঘর ছোট্ট, তাহলে হবে 6। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব। এখন আমরা এই যে শুরুতে যে 42 নিয়েছিলাম, শুধুমাত্র এই গণসংখ্যার বহুভুজের এটা নামানোর জন্য। তো এখানে হবে এই যে প্রথম 42 অতিরিক্ত যেটা আমরা নিয়েছিলাম। এটা নামাবো হলো এই 77-এর সাথে।
এখন এটা আমরা একটু কালার করে দিব। তো সবশেষে আমরা এভাবে একটু কালার করে দিব যেন দেখতে ভালো লাগে। তো বিবরণটা দেখো, আমি আবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে বহুভুজ অঙ্কন ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে, এই যে এটা হলো ছক কাগজের এক্স অক্ষ, এ প্রত্যেক ছোট ছোট ঘরকে, প্রতি ঘরকে মানে হলো এক ঘরকে, ছোট্ট একটি ঘরকে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণী মধ্যমানের এক একক, এই যে ছোট্ট ছোট্ট ঘরকে আমরা শ্রেণী মধ্যমানের এক একক ধরেছি। দেখো 42 থেকে 47, এখানে ব্যবধান কত 5, 47 থেকে 52 ব্যবধান কত 5। আবার এখানে ঘর আছে ছোট ছোট কয়টি, 5টি। তো এই 5কে যদি 5 দ্বারা ভাগ করো, এখানে ব্যবধান হয় হলো 5। আবার 5কে যদি ঘর আছে 5, ব্যবধান 5, ঘর আছে 5, তা 5 দ্বারা 5কে ভাগ করলে হবে কত 1। অর্থাৎ শ্রেণী মধ্যমানের এই প্রতি ঘরকে শ্রেণী মধ্যমানের এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে। দেখো গণসংখ্যা এই মূল বিন্দু ও থেকে, এটা কিন্তু মূল বিন্দু ও থেকে এই 5 পর্যন্ত, এটা হলো 5, গণসংখ্যা 5। আবার ছোট ঘরও আছে হলো 5টি। তো 5 দ্বারা যদি 5কে আমরা ভাগ করি তাহলে হবে কত 1। তার মানে হলো ওয়াই অক্ষে প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো এক্স অক্ষের মূল বিন্দু থেকে। এই যে এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষের মূল বিন্দু ও থেকে এ 42 পর্যন্ত এ ঘরগুলো বিদ্যমান বা আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।